এই ফোনটা দিয়ে পাবজির মতো গেম খেলা যায় HDR 60 FPS এ, কারণ ফোনটাতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 6S Gen 1 একটা 5G চিপসেট। এছাড়া 120 হার্জের অ্যামোলেড ডিসপ্লে, 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর সহ ওয়্যারলেস চার্জিং এবং 8/256 GB র্যাম স্টোরেজ সহ এই স্মার্টফোনটার প্রাইজের কথা চিন্তা করলে সবার মাথায় হয়তো 30 থেকে 40 হাজার টাকাও চলে আসতে পারে। বাট ইন্টারেস্টিংলি এই ফোনটার প্রাইস এখন এই মুহূর্তে মাত্র 13,990 টাকা, যা আপনারা পেয়ে যাচ্ছেন গ্যাজেট অ্যান্ড গ্যাজেটে। ভালো ব্যাপার হচ্ছে আপনারা কিন্তু চাইলেই তাদের নর্মাল যেই রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিটা থাকে 10 ডেজের এবং 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি, সেটা বাদ দিয়ে আপনারা 2000 টাকা এক্সট্রা অ্যাড করলেই আপনারা কিন্তু 400 দিনের ওয়ারেন্টি কার্ড পেয়ে যেতে পারেন। এই কার্ডটা আপনারা নিতে পারেন তাদের থেকে, যেখানে কিন্তু আপনার ফোনের ডিসপ্লেতেও যদি কোনো প্রবলেম হয় তাহলেও কিন্তু তারা একদম ফ্রি অফ কস্ট এটা রিপ্লেস করে দিবে, যদি ফোনটা আপনারা ভেঙে না যায় বা ডিসপ্লেটা ভেঙে না যায় সেই পর্যন্ত। সো সবকিছু মিলিয়ে এত ইন্টারেস্টিং এবং হাই স্পেসিফিকেশনের ফোন কিভাবে আসলে এই প্রাইস রেঞ্জের মধ্যে পাওয়া যাচ্ছে সেটাই জানাবো আজকের এই ভিডিওতে। ডেফিনেটলি যারা এই বাজেটে একটা ফোন কিনতে চাচ্ছেন, ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন এবং একটা সাবস্ক্রাইব না করে কোথাও যাবেন না। সো চলুন শুরু করা যাক। মডেলটা হচ্ছে টি-মোবাইলের Revel 7 Pro। সো অনেকেই আসলে এই টি-মোবাইল সম্পর্কে জানেন না। সো টি-মোবাইল হচ্ছে একটা টেলিকম কোম্পানি। বাংলাদেশে যেরকম নেটওয়ার্ক প্রোভাইডার কোম্পানি রয়েছে যেমন গ্রামীণফোন, রবি, বাংলালিংক, সেম ভাবে ইউএস এবং জার্মানি বেসড একটা কোম্পানি হচ্ছে এই টি-মোবাইল, যারা কিন্তু 4G 5G নেটওয়ার্ক থেকে শুরু করে ওয়াইফাই, ডাটা এরকম টাইপের সকল ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করে থাকে বা সিম সার্ভিস প্রোভাইড করে থাকে। সো তাদেরই কিন্তু লেটেস্ট একটা স্মার্টফোন হচ্ছে এই Revel 7 Pro। শুরুতেই ফোনটা হাতে নিলে এটা ডেফিনেটলি আপনাকে একদম ফ্ল্যাগশিপ একটা ফিল দিবে না, এটা একটু চিপ ফিল দিবে কারণ টোটালি প্লাস্টিক বডি, পলিকার্বনেট। তবে হ্যাঁ, ভালো ব্যাপার এখানে হাতের খুব একটা স্মাজেস পড়ে না। এবং ডিজাইনের কথা বলতে গেলে এখানে কিন্তু একদম সিমিলার ডিজাইন আপনারা দেখতে পাবেন OnePlus 10 সিরিজের মতোই, বাট এখানে ক্যামেরা বাম্পটা একটু নিচু এবং টোটালি প্লাস্টিক বিল্ড। এছাড়াও ফোনটা রাইট সাইডের পাওয়ার বাটনেই এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে সাইড মাউন্টেন। ওপরের দিকে আপনারা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটাও পাচ্ছেন এবং নিচের দিকে আপনারা 3.5mm জ্যাক পাচ্ছেন, এটা বেশ ভালো একটা ব্যাপার। তার পাশাপাশি টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল রয়েছে। ইন্টারেস্টিংলি এই ফোনটাতে কিন্তু ডুয়েল স্টেরিও স্পিকার সাপোর্ট করছে এবং এটা যথেষ্ট লাউড এবং কোয়ালিটিও আমরা যথেষ্ট ভালো পেয়েছি। তাছাড়া ফোনটা সামনের দিকে আসলে কিন্তু আপনারা খুব বেশি সারপ্রাইজ হবেন, কারণ এইখানেই রয়েছে একটা 6.78 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যাতে কিন্তু আবার 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে। ফুল এইচডি প্লাসের এই ফোনটা দিয়ে কিন্তু আপনারা যথেষ্ট ভালো কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স পাবেন। এর ডিসপ্লের কালার অ্যাকুরেসি কিন্তু খুবই ভালো, কালারটা খুবই পাঞ্চি এবং ভাইব্রেন্ট কালার আউটপুট দেয়, যার জন্য আপনারা যারা কন্টেন্ট ওয়াচিং করেন বেশি বেশি, তো তাদের জন্য কিন্তু এইটা একদম বেস্ট একটা ডিল হতে পারে এই বাজেটের মধ্যে বলা যায়। এছাড়া এর ডিসপ্লের বেজেলটা একটু আপনার কাছে বেশি মনে হতে পারে, তবে সেটাও আসলে কনসিডার করা যায় এর কোয়ালিটির জন্য। সফটওয়্যার দিকে আসলে ফোনটাতে কিন্তু আপনারা এই মুহূর্তে Android 14 দেখতে পাবেন, তবে এইখানে আমার কাছে আশঙ্কা রয়েছে যে অ্যাকচুয়ালি আপনারা এই ফোনে কোনো রকম আপডেট পাবেন কি পাবেন না, এটা আসলে আমি শিওর দিয়ে বলতে পারছি না, তবে না পাওয়ার সম্ভাবনাই বেশি মনে হচ্ছে। তাছাড়া যদি আমরা ইউআই এর কথা বলি, এইখানে আসলে আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, এখানে কিছুটা কস্ট কাটিং করা হয়েছে। ইউআইটা একদমই লাইট ওয়েট, মানে দেখে মনে হবে যে পিক্সেলের যেই ওয়েজটা রয়েছে একদম স্টক অ্যান্ড্রয়েডের মতো একটা ফিল আপনার এখান থেকে দিবে। এক্সট্রা কোনো রকম কোনো ব্লোটার নাই, একটা অ্যাপও নাই, একদম দরকারি জাস্ট কয়েকটা অ্যাপ রয়েছে। এই বাজেটের একটা ফোন হিসেবে যদি আমি চিন্তা করি, এই বাজেটের অন্যান্য ফোনগুলোর থেকে ডেফিনেটলি ভালো। তবে হ্যাঁ, এইখানেই এইটার কস্ট কাটিং করা হয়েছে, একদম লাইট ওয়েট এবং মিনিমাল একটা ইউআই, এবং ইউআইটা হয়তো খুব বেশি একটা সুবিধার মনে হয়নি আমার কাছে। লং রানে গিয়ে হয়তো ইউআইটা নিয়ে একটু ঝামেলা হতে পারে, তবে যেহেতু কোনো আপডেট আসবে না, এটাই হচ্ছে সব থেকে বড় প্রবলেম ইউআইয়ের দিক থেকে। এবং এর যে অ্যাপ ওপেনিং ক্লোজিং সেটাও যথেষ্ট ফাস্টার ছিল, খুব একটা ল্যাগ শাটারিং এর দেখা আমরা পাইনি এবং খুব একটা ডিলেও কিন্তু পাইনি। তার পাশাপাশি এর 120 হার্জ এটা যথেষ্ট ঠিকঠাক মতোই ব্যবহার করতে পারছিলাম আমরা, মানে স্মুথনেস আমরা যথেষ্ট ভালো পেয়েছি এই ইউআই থেকে। এছাড়া ফোনটার পারফরমেন্স সেগমেন্টে গেলে এখানে কিন্তু আপনারা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটা অক্টাকোর প্রসেসর দেখতে পাবেন, যা স্ন্যাপড্রাগনের 6 Gen 1 এবং এর আন্তত স্কোরও কিন্তু যথেষ্ট ভালো, অলমোস্ট 6,16,000-এর আশেপাশে এসেছে। সো এই বাজেটের একটা ফোনে আপনারা সর্বোচ্চ বাংলাদেশ থেকে কিনতে গেলে ইউনি অ্যাসোসির প্রসেসর দেখতে পাবেন, মিডিয়াটেকের দেখলেও ওই রকম জাতের কোনো প্রসেসর দেখতে পাবেন না। সেক্ষেত্রে এই 6 Gen 1 কিন্তু আমি বলবো যে এই বাজেটে একদম বেস্ট কোয়ালিটির এক্সপিরিয়েন্স আপনাকে দিয়ে থাকবে। আপনি যদি টুকটাক গেমারও হয়ে থাকেন, এই বাজেটের মধ্যে একটা গেমিং ফোন খুঁজেন, আমি মনে করি এইটা ছাড়া আর তেমন কোনো অপশনই নেই এই মুহূর্তে বাংলাদেশ মার্কেটে। তার পাশাপাশি এই ফোনটা থেকে আপনারা কিন্তু বেশ ভালো কোয়ালিটির পারফরমেন্স পাবেন। রেগুলার লাইফ ইউজার অ্যাপ্লিকেশন থেকে শুরু করে টুকটাক গেমিং, আমরা এটা দিয়ে পাবজি খেলেছি, সেখানে কিন্তু HDR এক্সট্রিম পর্যন্ত মানে 60 FPS পর্যন্ত খেলা যাচ্ছিল এবং সেটা কিন্তু যথেষ্ট স্মুথ এবং প্লেয়েবল ছিল।
তার পাশাপাশি জাইরো সেন্সরটাও কিন্তু বেশ ঠিকঠাক মতো অ্যাকুরেটলি রেসপন্স করছিল। সেই থেকে বলতে গেলে যারা এই বাজেটে একটা গেমিং বা পারফরমেন্স সেন্ট্রিক ফোন খুঁজছেন তাদের জন্য কিন্তু এটা বেশ দারুণ একটা চয়েস হতে পারে। এর পাশাপাশি আমরা ফ্রি ফায়ার খেলেছি, সেখানেও কিন্তু আমরা বেশ ভালো কোয়ালিটির এক্সপিরিয়েন্স পেয়েছি, তেমন ল্যাগ ফ্রেম ড্রপের দেখা আমরা পাইনি লং টাইম গেমিং করেও। এবং ফোনটা কিন্তু ভালো ব্যাপার হচ্ছে খুব একটা হিট জেনারেট করে না, আমরা বেশ লং টাইম গেমিং করেছি তারপরেও কিন্তু এটা খুব একটা হিট জেনারেট করে নাই। এছাড়াও হেভি ইউজ করতে গিয়ে ব্যাটারি ব্যাকআপটাও আমরা বেশ ভালোই পেয়েছি। 5000 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং 25 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে, 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট রয়েছে। তো এই 5000 mAh ব্যাটারি দিয়ে কিন্তু আমরা অলমোস্ট 6 ঘন্টার আশেপাশে স্ক্রিন অন টাইম পেয়েছি। সো এটা কিন্তু বেশ ভালো বলা যায় এইরকম টাইপের একটা স্মার্টফোন থেকে। ও বাই দ্য ওয়ে, ফোনটার বক্সের মধ্যে কিন্তু আপনারা একটা টাইপ সি টু সি কেবল পেয়ে যাচ্ছেন, কোনো রকম অ্যাডাপ্টার আপনারা পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনারা পিডি আলাদা একটা অ্যাডাপ্টার কিনে নিতে হবে। ফাইনালি ক্যামেরা সেগমেন্টে আসলে ফোনটা রেয়ারে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপের ডিজাইন, বাট এখানে আপনারা সেন্সর পাচ্ছেন তিনটা। প্রথম হচ্ছে 50 মেগাপিক্সেলের একটা ওয়াইড সেন্সর, যেখানে কিন্তু আবার ওআইএস এরও সাপোর্ট রয়েছে। তার পাশাপাশি 5 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড লেন্স এবং 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো লেন্স, অ্যান্ড ফাইনালি একটা অক্সিলারি লেন্স রয়েছে। সো এখানে কাজের লেন্স মোটামুটি দুইটাই, যেখান থেকে আপনারা 50 মেগাপিক্সেলের মেন সেন্সর দিয়ে ডে লাইটে কিন্তু বেশ ভালো কোয়ালিটির পিকচার পাবেন। এই বাজেটের অন্যান্য ফোনগুলোর সাথে তুলনা করলে ডেফিনেটলি তাদের থেকে বেটার একটা এক্সপিরিয়েন্স দিবে। তবে হ্যাঁ, এই ফোন হিসেব করলে এইটা মোটামুটি এভারেজ টাইপের পিকচার আউটপুট দেয়, যেখানে আমরা ম্যাক্সিমাম পিকচারগুলোই একটু স্মুথ করতে দেখি। তার পাশাপাশি কালার অ্যাকুরেসিও ঠিকঠাক নাই, সেখানে আমরা বেশ কালার মিসম্যাচ হতে দেখি, মানে এক একটা ছবি আপনার সিন অনুযায়ী এক এক রকম কালার ডেলিভার করে। তার পাশাপাশি ডিটেইলে এভারেজ টাইপের স্ট্যান্ডার্ড বলবো আমি, যদি ভালো আলো থাকে তাহলে এটা থেকে বেশ স্ট্যান্ডার্ড লেভেলের পিকচার আউটপুট পাবেন, যা আবার এই বাজেটের অন্যান্য ফোনগুলোর সাথে তুলনা করলে বেটার বলা যায়। এর পাশাপাশি এটা দিয়ে আপনারা পোর্ট্রেট নিতে পারবেন, শুধুমাত্র রেয়ার ক্যামেরা দিয়েই, ফ্রন্ট ক্যামেরা দিয়ে অপশন নাই। তবে সেক্ষেত্রে আমরা পোর্ট্রেট বেশ ভালোই পেয়েছি, মোটামুটি ইউজেবল অবশ্যই এ বাজারে একটা ফোন হিসেবে। সেখানে আমরা যথেষ্ট ডিটেল পেয়েছি এবং ব্যাকগ্রাউন্ড ব্লারও মোটামুটি ছিল। এখানে একটা 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যা দিয়ে ডে লাইটে কিন্তু আমরা বেশ ভালো মতোই পিকচার তুলতে পারছিলাম ফ্রন্ট ক্যামেরা দিয়ে। এই বাজেটের মধ্যে আসলে যারা ফোন কিনে তারা বেশিরভাগই এই ফ্রন্ট ক্যামেরাটাই ব্যবহার করে ভিডিও কল বা টুকটাক ছবি তোলার জন্য। তো সেক্ষেত্রে এটার ফ্রন্ট ক্যামেরাটা যথেষ্ট ভালো ডিটেল প্রিজার্ভ করতে পারে ডে লাইটে। লো লাইট হয়ে গেলে কিন্তু আবার টোটালি একদম স্মুথ করে ফেলে ফেসগুলো। সো এইটা কিন্তু আবার একটু প্রবলেম। সো যার জন্য ভালো আলো থাকলে এটা দিয়ে ফ্রন্ট ক্যামেরা থেকে ভালো পিকচার পাবেন এবং সেখানে একটু স্মুথ করে দেয় ফেস এবং কালারটা একটু বুস্ট করে, একটু ভাইব্রেন্ট কালারের পিকচার আউটপুট দেয়। তার পাশাপাশি ফেসটাকেও কিন্তু একটু হোয়াইট করে। সো এই মেকআপ টাইপের জিনিস সবাই পছন্দ করেন এবং বাজেট ফোনগুলোতে এটা আসলে ন্যাচারাল। তবে হ্যাঁ, ভিডিওর দিক থেকে কিন্তু এই ফোনটা বেশ খানিকটা স্ট্রং, কারণ ফোনটার রেয়ার ক্যামেরা থেকে আপনারা 2K 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন এবং ভিডিওর কোয়ালিটি আপনারা দেখতেই পাচ্ছেন। আমার কাছে কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড লেগেছে ভিডিও কোয়ালিটি। তার পাশাপাশি এখানে ওআইএস এর সাপোর্ট থাকায় ভিডিও যথেষ্ট স্টেবলও ছিল। তারপরে আমরা কিন্তু হেঁটে চলে ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। তার পাশাপাশি এর ফ্রন্ট ক্যামেরা দিয়েও কিন্তু আপনারা 1080p 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন এবং ফ্রন্ট ক্যামেরার ভিডিও কোয়ালিটিও আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। এই বাজেটের অন্তত ফোন হিসেবে যদি আপনি তুলনা করেন, ডেফিনেটলি অন্যান্য সব ফোনের থেকে আপনারা বেটার কোয়ালিটির ভিডিও এক্সপিরিয়েন্স পাবেন এই ফোনের ক্যামেরা থেকে। সবশেষে কানেক্টিভিটিতে গেলে, এটা যেহেতু একটা 5G ফোন, সো আপনারা এটাতে কিন্তু 5G পর্যন্ত সিম সাপোর্ট নিতে পারবেন এবং কানেক্টিভিটিতে কানেক্ট হতে পারবেন। তার পাশাপাশি ডুয়েল ব্যান্ড ওয়াইফাই রয়েছে এবং কানেক্টিভিটির ক্ষেত্রে কিন্তু আমরা যথেষ্ট ভালো পেয়েছি। এই ফোনটাতে আমরা সিম ব্যবহার করে কোনো রকম কোনো প্রবলেমে পড়িনি, কোনো নেটওয়ার্ক জনিত কোনো ইস্যুতে পড়িনি এই পর্যন্ত, বেশ অনেকদিন ব্যবহার করেও। সো আশা করছি এটা থেকে আপনারা নেটওয়ার্ক জনিত কোনো ইস্যুতে পড়বেন না ফোনটি ব্যবহার করে। সবশেষে এই ফোনটা নিয়ে সামারি বললে, ভালো দিকের পাশাপাশি ড্রব্যাক অবশ্যই রয়েছে, যা আপনাকে জেনেই অবশ্যই এই ফোনটা কেনা উচিত। তেমনের মধ্যে সব থেকে হাইলাইট যেটা, সেটা হচ্ছে সফটওয়্যার সাপোর্ট। যেহেতু এটাতে আপাতত অ্যান্ড্রয়েড 14 রয়েছে, যেটা অলমোস্ট কিন্তু 2 বছরের পুরনো, 2 বছর বা 3 বছরের। তার পাশাপাশি আপনার সামনে কোনো রকম আপডেট যেহেতু পাচ্ছেন না সফটওয়্যার নিয়ে, সেদিক থেকে আপনাকে এই সফটওয়্যারটা যেভাবে আছে এভাবেই আসলে এটাকে মেনে নিয়ে ব্যবহার করতে হবে। তাহলেই কিন্তু আপনি অ্যাজ এ ভ্যালু ফর মানি একটা ডিভাইস পেতে যাচ্ছেন, কারণ এই বাজেটে আসলে এরকম পারফরমেন্স, এরকম ডিসপ্লে, এরকম ক্যামেরা, এরকম ফিচার্স সহ আপনারা কোনো ফোনই মার্কেটে পাবেন না। সেদিক থেকে এটা বেস্ট ভ্যালু ফর মানি একটা ডিভাইস আমার কাছে মনে হয়। সো যাদের সফটওয়্যার নিয়ে খুব একটা মাথা ব্যথা নাই, কারণ এই প্রাইস রেঞ্জে একটা ফোন কিনে আসলে সফটওয়্যার নিয়ে তেমন কেউই মাথা ব্যথা রাখেন না। তারপরেও বলে দিলাম ড্রব্যাকের জায়গাটা। সো বাকি ডিসিশন টোটালি আপনাদের উপরে। আমি মনে করি দি বেস্ট ভ্যালু ফর মানি একটা ডিভাইস এটা, বাকি ডিসিশন টোটালি আপনাদের উপরে। সো ভিডিওটা ভালোই থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।